হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো এবং পড়াশোনা করছো। তো আজকে আমরা নবম শ্রেণীর একটা পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসছি, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে পরমাণুর গঠন অংশের অন্তর্গত বোর পরমাণু মডেল। তো এর আগে আমরা পড়ে নিয়েছিলাম কি রাদারফোর্ডের পরমাণু মডেল। তো বিজ্ঞানী রাদারফোর্ড যিনি তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার দিয়ে দ্বারা তিনি দেখিয়েছিলেন যে নিউক্লিয়াস নামক অংশের একটা অস্তিত্ব। অর্থাৎ আমরা সেই জন্যই বিজ্ঞানী রাদারফোর্ডকে কিন্তু আমরা বলে থাকি যে নিউক্লিয়ার ফিজিক্সের জনক বলে তাকে বলা হয়ে থাকে। তো সে যাই হোক, তিনি সেই নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন মহল, এইভাবে তিনি যে নিউক্লিয়ার একটা পরমাণুর ধারণা তিনি বা মডেল তিনি উপস্থাপন করেছিলেন, সেই মডেলটিও কিন্তু ত্রুটিপূর্ণ হয়নি। সেই মডেলটিতেও অনেকগুলো সমস্যা বা সীমাবদ্ধতা আমরা দেখতে পাবো। তো সেই সমস্ত সীমাবদ্ধতাগুলো আমরা আগেই আলোচনা করেছি। যে এক নম্বর হচ্ছে রেখা বর্ণালী, অর্থাৎ বিভিন্ন মৌলের পরমাণুগুলোর থেকে যদি আমি বর্ণালী বিশ্লেষণ করি, বর্ণালী কিভাবে পেতে হয় আমরা আগে ক্লাসে যেটা বলেছিলাম যে যে মৌলের আমরা বর্ণালী পেতে চাইছি তাকে একক বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ গ্যাসীয় বাষ্প অবস্থায় নিয়ে গিয়ে তাকে একটা বদ্ধ কোনো গ্যাস চেম্বারের মধ্যে তাকে ডিসচার্জ করতে হবে। কিভাবে ডিসচার্জ করা যেতে পারে? সেই গ্যাস চেম্বারের মধ্যে তাকে যদি শক্তি দেওয়া হয়, তাপ শক্তি দেওয়া হয়, কিংবা যদি তড়িৎ স্ফুলিঙ্গ পাঠিয়ে যে তড়িৎ মোক্ষণ করা হয়, হলে কি হবে? সেই পরমাণুগুলো থেকে যে যে আলোর রশ্মি বেরিয়ে আসে সেটাকে যদি পর্যবেক্ষণ করা হয় স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে, তো কয়েকটা বিশেষ বিশেষ বর্ণের রশ্মি আমরা পেয়েছি। সেটাকেই বলা হচ্ছে যে তার বর্ণালী। তো এখন দেখা গেছে যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুগুলো থেকে পৃথক পৃথক বর্ণালী পাওয়া যাচ্ছে এবং সেই বর্ণালীগুলো কিন্তু রেখা বর্ণালী। তো সেই রেখা বর্ণালীকে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল না হচ্ছে রাদারফোর্ড মডেলের দ্বারা। দ্বিতীয়ত আর একটা সমস্যা কি, যে ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন পদার্থবিদ্যা কি বলছে, কোন ত্বরণযুক্ত ইলেকট্রন কি করতে পারে, সে শক্তি বিকিরণ করবে। যেহেতু ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, বৃত্তাকার পথে আবর্তন করার দরুন তার কি হচ্ছে যে অবিরত তার কিন্তু দিক পরিবর্তন হচ্ছে। বেগের দিক পরিবর্তন মানেই আমরা জানি ত্বরণ। তাহলে ত্বরণ নিয়ে চলছে এরকম কোন আধানগ্রস্ত কণা, সনাতন পদার্থবিদ্যা বলছে যে অবিরত কন্টিনিউয়াসলি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সে ছাড়বে। তাহলে সেই তরঙ্গ ছাড়ার দরুন কি হবে, ইলেকট্রনটা কিছুক্ষণের মধ্যে শক্তি হারাবে এবং সঙ্গে সঙ্গে তার ব্যাসার্ধ ক্ষুদ্র হতে হতে নিউক্লিয়াসে এসে পড়বে। এই দুই ভাবে অর্থাৎ পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না, কিংবা রেখা বর্ণালীর যে অস্তিত্বের কারণ বা উদ্ভাবনের কারণ ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ড। তো সেই রাদারফোর্ডের যে মডেল 1911 খ্রিস্টাব্দে তিনি দিয়েছিলেন, সেই মডেলটার সামান্য সংশোধন করলেন এবং সাহসী পদক্ষেপ নিলেন কে? বোর সম্পর্কে পরিচয় না, বোর ছিলেন কিন্তু রাদারফোর্ডেরই ছাত্র। যদিও ছাত্র শিক্ষকের যে সম্পর্ক অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতোই পরবর্তীকালে হয়ে গেছিল, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত তাদের মধ্যে ছিল। সেই বোর কি করলেন, একটা সাহসী পদক্ষেপ নিয়ে তিনি একটা নতুন মডেল দিলেন। সেই কি তিনটি সাহসী পদক্ষেপ নিলেন? তিনি নিলেন হচ্ছে কোয়ান্টাম তত্ত্বকে কিন্তু কাজে লাগালেন। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বটা জিনিসটা কি, যে পদার্থের থেকে অর্থাৎ শক্তি নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় না, শক্তি প্যাকেট প্যাকেট ভাবে যে প্রবাহিত হয় এবং কোন জায়গা থেকে নির্গত হয় বা গৃহীত হয়। অর্থাৎ শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, এটা শক্তি হচ্ছে বিচ্ছিন্ন ভাবে প্রবাহিত হয় কিংবা কোন জায়গা থেকে নির্গত হয় বা শোষিত হয়। শক্তি বিচ্ছিন্ন ভাবে অর্থাৎ নিরবিচ্ছিন্ন নয়, শক্তি নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু প্রবাহিত হয়। দ্বিতীয় আর একটা কি, যে শক্তির শোষণ গঠন ওর মধ্যেই সবগুলো আমরা বলে দিয়েছি, অর্থাৎ শক্তি নিরবিচ্ছিন্ন না, ফোটন কণার সমষ্টি এবং হচ্ছে শক্তি গ্রহণ বর্জন হচ্ছে যে বিচ্ছিন্ন ভাবেই হবে।
সেই কোয়ান্টাম মডেলকে তিনি পরমাণুর মধ্যে তিনি ইন্ট্রোডিউস করলেন। অর্থাৎ তিনি বললেন কি, পরমাণুর যে গঠনে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শক্তির স্তর থাকবে, সেই শক্তি অর্থাৎ কতগুলো বিশেষ অঞ্চল থাকবে যেগুলোকে শক্তি স্তর বলে তিনি বললেন। সেই শক্তি স্তর ইলেকট্রনগুলো থাকলে তারা হচ্ছে শক্তি বিকিরণ করবে না। অর্থাৎ বোরের মডেলের যে তিনটা গুরুত্বপূর্ণ স্বীকার্য ছিল, তিনটি যে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল, এক নম্বর হচ্ছে কি, যে ইলেকট্রনের শক্তি স্তর তিনি পরমাণু শক্তি স্তরেই ইলেকট্রনগুলো আবর্তন করে। অর্থাৎ যে জায়গাগুলোতে, যেগুলোকে বলা হচ্ছে সুস্থির কক্ষপথ, সেই সুস্থির কক্ষপথের শক্তিগুলো কিন্তু হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, কোনো কন্টিনিউয়াস নয়। দ্বিতীয়ত তিনি ওই কক্ষপথগুলোর একটা যে কৌণিক ভরবেগ থাকবে, ওই কক্ষপথগুলোতে আবর্তনশীল যে ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ তিনি বলেছিলেন, সেটা হবে হচ্ছে যে H ক্রস NH ক্রস। অর্থাৎ H ক্রসটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের কে 2 দিয়ে ভাগ করলে, 2 পাই দিয়ে ভাগ করলে যেটা হয় এর গুণিতক, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা যেটা জানি যে mvr, কৌণিক ভরবেগটা হবে nh/2 পাই। এই যে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 0 0 নয়, 1 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, এই সংখ্যাগুলোকে আমরা এমন সংখ্যা বলবো সেইগুলো n সমান 1 হলে এটা প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, এইভাবে তিনি নাম দিলেন। এই কৌণিক ভরবেগ বিশিষ্ট হতে হবে ইলেকট্রনগুলোর। তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল কি, যে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত একটা যে তিনি সূত্র দিয়েছিলেন, যে ধরো মনে করো 2 নম্বর কক্ষপথের শক্তি E2, 1 নম্বর কক্ষপথের শক্তি E1। তো ক্রমশ দূরবর্তী যে কক্ষপথগুলোর শক্তি বেশি হবে, অর্থাৎ সেই শক্তি অর্থাৎ শক্তিগুলোকে তিনি প্রকাশ করেছিলেন En সমান nhν। অর্থাৎ এই ধারণা থেকে বিচ্ছিন্ন যে শক্তি, সেই শক্তির মানগুলো কিন্তু hν, প্ল্যাঙ্কের ধ্রুবক এবং কম্পাঙ্কের গুণফল। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা পরবর্তী সময়ে ডিটেইলসে পড়বে। জাস্ট এখানে আমরা তিনটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু বলে যাচ্ছি। এই যে শক্তি স্তরগুলো থেকে, অর্থাৎ E2 থেকে যখন E1 শক্তি বিকিরিত হবে, সেও যে একটা পূর্ণ সংখ্যার গুণিতক হারে কিন্তু সে তাকে শোষণ কিংবা বিকিরণ করবে। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে পরিবর্তন করে সামান্য কি বিষয়গুলোতে, যে বিষয়গুলো সমস্যা সৃষ্টি করছিল, কেবলমাত্র সেইগুলোকে সমাধান করার জন্য তিনি এই প্রস্তাবনাটা দিলেন। তো এই প্রস্তাবনাগুলোর উপর ভিত্তি করে কিন্তু রাদারফোর্ডের যে মডেলের দুটো ত্রুটি, অর্থাৎ ত্রুটিগুলো কি কি ছিল, অর্থাৎ স্থায়িত্ব, পরমাণুর যে স্থায়িত্বটা কিন্তু ব্যাখ্যা করা গেল কি করে, একটা নির্দিষ্ট শক্তি স্তরে যদি ইলেকট্রনগুলো থাকে, কি বলা হলো, যে ওরা শক্তির মানে বর্জন করবে না, শক্তি হারাবে না। তো সেই জায়গায় থাকলে তাহলে তারা সুস্থির হচ্ছে, তারা কোনো শক্তি বিকিরণ করবে না, অর্থাৎ স্থায়িত্বটা ব্যাখ্যা হলো শক্তি স্তরের ধারণা থেকে। দ্বিতীয়ত হচ্ছে কি, তারা যে রেখা বর্ণালী প্রদর্শন করছিল বিভিন্ন মৌলের পরমাণুগুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মৌলের পরমাণুগুলোর কক্ষপথগুলো এমন ভাবে বিন্যস্ত থাকবে যে কক্ষপথগুলোর শক্তি মানগুলো হবে আলাদা আলাদা, এবং সেই শক্তির মানের পার্থক্য অনুযায়ী একটা ইলেকট্রন যখন উঁচু শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তরে জাম্প করবে, সেই শক্তির পার্থক্য অনুযায়ী সে শক্তি নির্গত করবে, শক্তি স্তরের পার্থক্য অনুযায়ী যে শক্তি নির্গত করবে। তো এই শক্তির মানটাই হবে একটা নির্দিষ্ট এবং ধ্রুবক, এবং সেটা একটা নির্দিষ্ট রেখা বর্ণালীকেই নির্দেশ করবে। তো এইভাবেই বিজ্ঞানী বোর রাদারফোর্ডের ছাত্র হিসাবে, মানে রাদারফোর্ড মডেলের গঠনের কোনো পরিবর্তন না ঘটে
কেবলমাত্র কতগুলো গুরুত্বপূর্ণ তাত্ত্বিক পরিবর্তন ঘটিয়ে দিয়ে একটা যুগান্তকারী পরিবর্তন তিনি এনেছিলেন, যার দ্বারা কি হলো, পদার্থের যে পরমাণুগুলোর স্থায়িত্ব ব্যাখ্যা হলো, রেখা বর্ণালীগুলোকেও কিন্তু ব্যাখ্যা করা গেল। তো এখন প্রশ্ন আসছে যে রাদার বোর পরমাণু মডেল কি একেবারে কোনো নির্ভুল হলো, এই কোনো কি ভুল ত্রুটি থাকলো না? পরবর্তীকালে বিজ্ঞান যখন আরো অ্যাডভান্স হবে, তো সেখানে আমরা দেখতে পাবো যে ইলেকট্রন গুলোকে যে কেবলমাত্র এর সীমাবদ্ধতা হিসেবে আমরা যেটা আলোচনা করব সেটা কি, যে এই যে মডেলটা কেবলমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট বহিস্তম কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, এই রকম যে পরমাণুর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে। একটি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে এই রকম পরমাণুর ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য হচ্ছে এইটা। যে সমস্ত মৌলের পরমাণুর বহিস্তম কক্ষপথে 2 বা ততোধিক ইলেকট্রন রয়েছে, তাদের ক্ষেত্রে যে বর্ণালীগুলো দেখা যাচ্ছে সেই বর্ণালীগুলোকে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না হচ্ছে বোরের পরমাণু মডেল। আর একটা যে বিষয় দেখা গেল কি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল, অর্থাৎ যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যেটা বিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার সমসাময়িক সময় হয়েছিল, অর্থাৎ কোন একই সময়ে দুটো যে বিষয়ের গুণফল, যেমন আমরা এখানটা একটা অবস্থান আর একটা ভরবেগ, এই দুটোর অনিশ্চয়তা কখনো একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাবে। যদি কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় আমি ইলেকট্রনটাকে আবদ্ধ করে দিই, তাহলে ইলেকট্রনটাকে পাওয়ার নিশ্চয়তা কিন্তু তখন 100% হয়ে যাচ্ছে, অর্থাৎ অনিশ্চয়তা 0 হয়ে যাচ্ছে। অনিশ্চয়তা অর্থাৎ কোনো জিনিসকে কোনো জায়গায় খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, সেটাকে অনিশ্চয়তা বলছে। অর্থাৎ সম্ভাবনাটা যখন একেবারে 100% হয়ে যাচ্ছে, নিশ্চয় হয়ে যাচ্ছে, অর্থাৎ অনিশ্চয়তাটা তখন হয়ে যাচ্ছে 0। তখন কিন্তু ওই যে ইলেকট্রনটার ভরবেগ তখন কিন্তু হয়ে যাবে এটা একটা অসীম ইনফিনিটির দিকে যাচ্ছে, যেটা কিন্তু বাস্তবে সম্ভব না। তাহলে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপলকে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না রাদার বোর মডেলের এই যে তত্ত্বটি। তো পরবর্তীকালে আমরা জানবো যে এই মডেল ধীরে ধীরে বিভিন্ন ভাবে পার্সিয়ালি তাকে সংশোধিত করা হয়েছে, যদিও এই মডেলটি ব্যাপকভাবে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আমরা সমস্ত জায়গায় এই মডেল অনুযায়ী কিন্তু পরমাণুর গঠনগুলোকে পেয়ে থাকছি। তো এটাই হচ্ছে বোরের পরমাণু মডেল, যেখানে তিনি অনেকটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। যেই সাহসী পদক্ষেপগুলোর নেওয়ার পেছনে কিন্তু তার একটা ইতিহাস ছিল, যে কিছু কিছু ঘটনা যেগুলো দেখা যাচ্ছিল, যেগুলোকে কিন্তু ক্লাসিক্যাল যে ফিজিক্স ব্যাখ্যা করতে পারছিল না, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন কিংবা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন এফেক্ট, এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে পড়বে। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন কিংবা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট কিংবা হচ্ছে কম্পটন এফেক্ট, এই সময় এছাড়াও রামান ইফেক্ট, ভিন্ন ভিন্ন এই সময় কিন্তু বিজ্ঞানের একটা স্বর্ণ যুগ চলছিল বলা যায়। এই সময় বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের ফলে যেই আবিষ্কারগুলো কিন্তু সহজ পদ্ধতিতে যে ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেই সময় কিন্তু বিজ্ঞানী বোর একটা যুগান্তকারী যে চিন্তা ভাবনা নিয়েই কিন্তু কতগুলো তত্ত্ব তিনি দিয়েছিলেন, যেটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। সেই কোয়ান্টাম তত্ত্বের কনসেপ্ট গুলোকে তিনি অর্থাৎ পরমাণুর গঠনের মধ্যেও তিনি যে ইন্ট্রোডিউস করলেন। অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ কি, যেহেতু যে ঘটনাগুলো প্রদর্শন করছে সেগুলো পরমাণুই করছে, বিভিন্ন পদার্থ করছে, মানে কি তাদের পরমাণুগুলোই করছে, তাহলে নিশ্চয়ই পরমাণুর ভেতরেও সেই কনসেপ্টটাকে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। তো এইভাবে আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওতে আমরা কিছু তথ্য দিলাম। তোমরা বইটাকে ভালো করে পড়বে, তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে। তো এখানে বোর মডেল অনুযায়ী যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো কিভাবে থাকে বা বহিস্তম কক্ষপথ কি, এখানে তিনি যে কক্ষপথ গুলো বলেছিলেন বাইরের দিকে যেগুলো থাকবে সেইগুলো কক্ষপথ গুলোকে
যোজ্যতা কক্ষ বা যোজন কক্ষ বলেও বলা হবে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষতে থাকা ইলেকট্রন গুলোই তো সাধারণত অন্য কোনো পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হোক আদান প্রদানে অংশগ্রহণ করে, তো সেইগুলো হবে যোজন কক্ষপথ বা যোজ্যতা কক্ষপথ। এইভাবে কক্ষপথগুলোকে আরো সুনির্দিষ্টভাবে নামকরণ করা এবং কক্ষপথগুলোতে কটা করে ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রন বিন্যাসগুলো কি হবে সেটা নিয়ে বিজ্ঞানী বোর এবং তার সহযোগী বোর-বুরি থিওরি বা বোর-বুরি স্কিম কিন্তু এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব তোমরা সেটা শুনবে এবং সেইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করবে।